আজকে নিয়ে চলে এসেছি টক মিষ্টি ঝাল ঝাল তেঁতুলের আচার। তো এখানে আমি নিয়ে নিয়েছি কতটুকু তেঁতুল, আর এই তেঁতুলটা একদম ফ্রেশ ছিল, দেখে কিন্তু বুঝতে পারছেন। তো যতটুকু তেঁতুল নিয়েছি ততটুকু পরিমাণেই আমি একটু পানি অ্যাড করব এখানে। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, তারপর অর্ধেকটা দিয়েছি, পরে ভাবলাম না বাকিটুকু লাগবে, তো বাকিটুকু অ্যাড করে দিয়েছি। এখন এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। তো আরও বেশি ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো। তো আমার হাতে সময় ছিল না। তো এভাবে ভেঙে আমি এটাকে এখন ভিজিয়ে রাখবো। নিয়েছি কিছু মসলা। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, 2 টো তেজপাতা, শুকনো মরিচ, রসুন। তো এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বড়টাও ব্যবহার করতে পারেন। তো আমি আস্তও নিয়েছি, আপনারা চাইলে থেতলেও নিতে পারেন। তো এই মসলাগুলো দিয়েই তৈরি করব আজকের এই টক ঝাল মিষ্টি মিষ্টি তেঁতুলের আচার। চলে এসেছি চুলায়, একটা শুকনো খোলা নিয়ে নিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন আর যে মরিচ নিয়েছিলাম সেটা। তো এখানে ঝাল আমি কম করেই অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আমি শুকনো খোলায় এই উপকরণগুলোকে একটু হালকা টেলে নেব। সুন্দর যখন একটা ঘ্রাণ ছাড়বে মশলা থেকে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে, একদম ভেজে মুচমুচে করে নেওয়া যাবে না। তো দেখে নিচ্ছেন এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ এটা ননস্টপ চুলায় দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। দেন এখন আমি এটাকে নামিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হলে এটাকে ব্লেন্ডার করে নেব। তো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখুন হাতের সাহায্যে এখন এটা থেকে এভাবে একটা সসের মতো তৈরি করে নেব। তো এভাবে করলে দেখা যাচ্ছে তেঁতুলের ভিতর থেকে যে আঁশটা রয়েছে তেঁতুলের, সেটা বের করা যাবে খুব সহজেই। তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন, আর খুবই সিম্পলভাবে তৈরি করেছি আর চটজলদি তৈরি করা যাবে। এই গরমে কিন্তু একটু স্বস্তির জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা চটজলদি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এটা ডায়াবেটিস রোগীর জন্য, ব্লাড প্রেশারের রোগীর জন্য অনেকটাই উপকার। তো এভাবে যদি এটা বানিয়ে রাখা যায় তাহলে খেতে কিন্তু আপনারা খিচুড়ির সাথে, ভাতের সাথে বা ভর্তার সাথেও কিন্তু খেতে পারবেন। তো দেখুন এইরকম একটা সস গ্রেভি টাইপ হয়েছে, এরকমটাই দরকার। আমি যে এক্সট্রা আঁশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। খুব অল্প পরিমাণে অ্যাড করেছি। কারণ আমি এখানে আচারটা তৈরি করলে বেশি দিন রাখা যায় না। কারণ আমার বাসায় তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। তো তেলটা গরম করে নেওয়ার পর আ আমি দিয়ে দিয়েছি রসুনগুলো। রসুনগুলো এখন হালকা ভেজে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন যুক্ত হচ্ছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন রেসিপি পেতে। দেন যে তেজপাতাটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে তেঁতুলের গ্রেভিটা আমি তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে, আর ঝামেলা ছাড়া একদমই একটা আচার। গরমের মধ্যে তীব্র রৌদ্রে এই তেঁতুলের আচারটা খেলে শরীরটা একদম চাঙ্গা হয়ে যায়, যেটা আমার কাছে ফিল হয়। তাই আমি এটা প্রায়ই বানিয়ে রাখি। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কিছুক্ষণের মতোই যে তেলটা অ্যাড করেছি সেটা অবজার্ভ করে নেবে। আর অবশ্যই এই রেসিপিটাতে নাড়াচাড়াটা একটু বেশি পরিমাণে করে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু ফুটতে শুরু করবে। তো কিছুক্ষণ চলে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। 1 চা চামচ লবণ অ্যাড করেছি এখানে আমি। এখন নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমি এটা কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। তো এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পর এখানে কিন্তু চিনিটা গলা শুরু করে দিয়েছে, আর চিনিটা গলে গেলে এটা থেকে কিন্তু আরও পানি ছাড়বে। তো সেটা ভয় পাওয়ার কিছু নেই। তো এই চিনিটা আর পানিটা থেকে যে রসুনগুলো অ্যাড করেছি সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কয়েকবার নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। দেখুন আচারটার কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে, কিন্তু এখনও পারফেক্টলি কুক হয়নি। এটা কিন্তু যে পানিটা আছে এটাকে আরও শুকিয়ে নিতে হবে। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
আমি আপনাদের কমেন্ট কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ি। তো এখানে আমার একটু মিষ্টি কম লাগছিল, তো এখানে আরও হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু তেঁতুলের আচার, চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। তো আবারও এটাকে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। আমি বারবার চুলাটা মুছে নিচ্ছিলাম, কারণ এটা যখনই আমি নাড়াচাড়া বন্ধ করতে মানে বন্ধ করি, তখনই এটা ছিটে সবকিছু ভরে যাচ্ছিল। তাই এটা ননস্টপ নাড়ার মধ্যেই কিন্তু রাখতে হবে। দেন আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু লবণ লাগবে, তো আরও হাফ চামচের মতো লবণ কিন্তু এখানে অ্যাড করেছি। তো এভাবেই আমি আরও ১০ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। দেখুন এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর যে পানিটা ছিল অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এটা কিন্তু আপনারা চাইলে বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যারা এটাকে তেল ছাড়া তৈরি করতে চাচ্ছেন, তারাও এটা কিন্তু তেল ছাড়া তৈরি করা যাবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে ব্যবহার করতে হবে ভিনেগার বা সিরকা। তো এই সিরকাটা ব্যবহার করলে এটা সংরক্ষণ করা যাবে। তো এই পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে আমি যে ভেজে রাখা মশলাটা নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণটা। তো আশপাশ থেকে কোনো ভয়েস আসলে ইগনোর করবেন, এটা সবসময় হয় আমার সাথে। তো ভয়েস ওভার করার সময় একদম একটা না একটা শব্দ চলে আসে। তো সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে আবার কিছুটা সময় জাল করে নেব। এই আচারটার মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা এত সুন্দর চলে এসেছে। আমার আবার যখন ভয়েস ওভার করছিলাম তখন জিহ্বাতে কিন্তু অলরেডি পানি চলে এসেছিল। তো এত সুন্দর একটা আচার তৈরি হয়, এই আচারটা যারা তৈরি করেছেন এইভাবে তারা কিন্তু অবশ্যই জানেন যে কতটা ভালো লাগে। খিচুড়ির সাথে খেতে, ভাতের সাথে, ভর্তার সাথে, শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে এই আচারটা। তো এইভাবে নেড়েচেড়ে খুব সুন্দর করে এটা থেকে যে এক্সট্রা পানিগুলো আছে সেটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে। এভাবে জাল করতে করতে অনবরত দেখবেন আচারটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই আচারটা আমি প্রায়ই বাসায় বানিয়ে থাকি, আর এটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যায়, তাই কিছুদিন পর পরই বানিয়ে রাখতে হয়। তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন এটাকে চুলা অফ করে রেখে দেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু টেনে যাবে। এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না একদমই। তো যেকোনো এয়ারটাইট বক্সে বা ফ্রিজেও রেখে দিতে পারেন। যারা সিরকা দিয়ে তৈরি করছেন তারা রেফ্রিজারেটরে অবশ্যই রাখার চেষ্টা করবেন। তো আজকে চলে যাচ্ছি। সবাই বলবেন এই আচার রেসিপিটা কেমন হয়েছে। আর যারা বানিয়ে খেয়েছেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।